স্টুডেন্টস, আজকে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক ভৌত বিজ্ঞানের জৈব রসায়ন অধ্যায়ের ভিডিও নম্বর 6 বা ষষ্ঠ পর্বের ভিডিও। এর ঠিক আগের ভিডিওতে অর্থাৎ 5 নম্বর ভিডিওতে আমরা জৈব মূলক সম্বন্ধে প্রথমে পড়েছিলাম এবং প্রথম দুটো কার্যকরী মূলক মানে হাইড্রক্সিল মূলক আর অ্যালডিহাইড মূলক সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছিলাম যে তাদের সাধারণ সংকেত কি হবে, গঠন সংকেত কি হবে, কিভাবে তাদের যৌগগুলো পরপর তৈরি হবে, তাদের আইউপিএসসি সাধারণ আইউপিএসসি নামকরণ কি হবে, এই সমস্ত জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা বাকি মানে অবশিষ্ট 4টা কার্যকরী মূলকের গঠন সংকেত, সাধারণ আইউপিএসসি নামকরণ সম্বন্ধে জানবো এবং তারপরে আমরা সমগণীয় শ্রেণী তার বৈশিষ্ট্য ও গুরুত্ব সম্পর্কে জানবো। যদিও সমগণীয় শ্রেণী সম্বন্ধে আমি কিন্তু গত ভিডিওতেও অনেকটা অংশ বলে দিয়েছি, আজকে আরো ভালো করে সমগণীয় শ্রেণী তার বৈশিষ্ট্যগুলো জানবো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে থাকো এবং যেমন ভাবে আমি কার্যকরী মূলকের ক্ষেত্রে ছকটা করতে বলেছিলাম, আশা করি সবাই ওই রকম ছক করে নিয়েছো। যারা করোনি তারা 4টা পৃষ্ঠায় একই রকম ছকগুলো করে নিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। ঠিক আছে, এবার তো তাহলে আজকের মূল পর্বে আলোচনা শুরু করছি এবং যারা 5 নম্বর ভিডিও দেখোনি তারা কিন্তু কোনো মতে এই ভিডিওটা দেখো না, কারণ 5 নম্বর ভিডিওতে কিন্তু আমি দুটো কার্যকরী মূলকের কিভাবে আইপিএসসি নামকরণগুলো করতে হয় এবং কিভাবে সমস্ত কিছু হচ্ছে গঠন করতে হয় সেগুলো দেখিয়েছি। তো যারা 5 নম্বর ভিডিও দেখোনি তারা প্লিজ দয়া করে 5 নম্বর ভিডিওটা দেখে নিয়ে তারপরে আজকের ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো এবার আমরা দুটো কার্যকরী মূলক পড়েছিলাম, এবার আমাদের 3 নম্বর কার্যকরী মূলক যার নাম হচ্ছে কার্বক্সিল মূলক। কার্বক্সিল মূলক। আচ্ছা, এবার যৌগের শ্রেণী। যৌগের শ্রেণী মানে কি বলেছিলাম, যদি এই কার্বক্সিল মূলকটা কোনো জৈব যৌগে থাকে তাহলে সেই যৌগটাকে আমরা কি বলবো, তাহলে সেই যৌগটাকে আমরা বলবো কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে সেই যৌগটাকে বলবো কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা অ্যালকানোয়িক অ্যাসিড। বুঝতেই পারছো যতগুলো জৈব অ্যাসিড আছে তাদের মধ্যে কার্বক্সিল মূলকটা বর্তমান থাকে। তাই যদি কার্বক্সিল মূলকটা কোনো জৈব যৌগের অণুতে উপস্থিত থাকে তাহলে সেই যৌগটাকে আমরা কোন শ্রেণীর যৌগ বলবো, কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর যৌগ বা ফ্যাটি অ্যাসিড শ্রেণীর যৌগ বা অ্যালকানোয়িক অ্যাসিড শ্রেণীর যৌগ বলে আমরা পরিচয় দিব। ঠিক আছে, আচ্ছা এবার এই যে হচ্ছে কার্বক্সিল মূলকের সাধারণ সংকেত কি? সাধারণ সংকেত হচ্ছে সিঙ্গেল বন্ড COOH। প্রথমে সিঙ্গেল বন্ডের তাৎপর্য আমি বুঝিয়েছিলাম যে প্রথমে সিঙ্গেল বন্ড মানে হচ্ছে এটাকে শূন্যস্থানের মতো ভাবতে পারো, এই COOH গ্রুপটা একদম ডান দিকে থাকবে, লাস্টে থাকবে, এর আগে কিছু যুক্ত হবে। ঠিক আছে, এইভাবে ভাববে। এবার কার্যকরী মূলকের গঠন। কার্যকরী মূলকের গঠন, এটা গঠন সংকেত না, এটা শুধুমাত্র গঠন। মানে এই যে কার্যকরী মূলক সিঙ্গেল বন্ড COOH এর গঠন কি হবে? তো গঠনের জন্য আমি কি বলেছিলাম, যে পরমাণুর বা যে মৌলের যত যোজ্যতা তার সঙ্গে কি হবে, ততগুলো বন্ড থাকবে। এইভাবে আমাদের গঠন করতে হবে। তাহলে দেখো একটা সিঙ্গেল বন্ড অলরেডি আছে, সিঙ্গেল বন্ড রেখে দিলাম, কার্বন। আচ্ছা, এবার জানি অক্সিজেনের যোজ্যতা 2, সেই জন্য প্রতিটা অক্সিজেনের সঙ্গে কি হবে, দুটো করে বন্ড থাকবে। তা একটা অক্সিজেন হয়ে গেল, আর একটা অক্সিজেন দিলাম। এই যে এবার ঠিক মতো খেয়াল করো, হাইড্রোজেনের যোজ্যতা 1, এর সঙ্গে একটা বন্ড আছে, অক্সিজেনের যোজ্যতা 2, এর দুই পাশে দুটো সিঙ্গেল বন্ড মানে মোট দুটো বন্ড আছে, হয়ে গেছে। এই অক্সিজেনের যোজ্যতা কত, এরও যোজ্যতা 2, এর সঙ্গে মোট দুটো বন্ড আছে, মানে একটা ডবল বন্ড আছে, মানে মোট দুটো বন্ড আছে, হয়ে গেছে। কার্বনের যোজ্যতা 4, দেখো এই কার্বনের দেখো চারপাশে কটা মোট বন্ড হয়েছে, একটা, দুটো, তিনটা, চারটা। তো এটাই হচ্ছে গঠন সংকেতের গঠন। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে গঠন বা গঠন সংকেত। কার এটা? এই কার্যকরী মূলক মানে কার্বক্সিল মূলকের গঠন সংকেত। শুধু সংকেত বললে এটা বলতে হবে, আর শুধু গঠন হচ্ছে গঠন সংকেত বললে এইভাবে দেখাতে হবে। ঠিক আছে, একদম মুখস্থর কোনো ব্যাপার নেই, যার যত যোজ্যতা তার সঙ্গে ততগুলো করে বন্ড থাকবে, ব্যাস, এটা মনে রাখলেই হলো। এবার সাধারণ সংকেত। সাধারণ সংকেত বলতে এটা কিন্তু এই যে হচ্ছে এই যৌগের শ্রেণী মানে কার্বক্সিল মূলকের যে বিভিন্ন যৌগগুলো সে সমস্ত যৌগের সাধারণ সংকেত। ঠিক আছে, তো এটা কার্যকরী মূলকের না বলে কার্যকরী মূলকের যৌগের সাধারণ সংকেত, তাহলে ঠিক হবে ব্যাপার। ঠিক আছে, মানে কার্যকরী মূলকগুলো দ্বারা যে যৌগ গঠিত হবে তাদের সাধারণ সংকেত কি হবে, দেখো একই রকম CnH2n+1 সিঙ্গেল বন্ড COOH
কিভাবে আসলো ওটা আগের দিনের ভিডিও দেখলে বুঝতে পারবে। এবার কোত্থেকে শুরু হবে, n সমান সমান কার্বন পরমাণুর সংখ্যা, এখানেও কিন্তু অ্যালডিহাইডের মতো n হচ্ছে 0 থেকে শুরু হবে, শুরু করে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এবার আইইউপিএসি নামের নিয়ম সব থেকে গুরুত্বপূর্ণ, তার জন্য আমরা কি হবে, অ্যালকেন, অ্যালকেন তো থাকবেই, যেমন আগের দুটোতেও দেখেছো। আচ্ছা, এবার অ্যালকোহল মূলকের পরিচয়ক ওয়ার্ড কি, অ্যালকোহল মূলকের পরিচয়ক ওয়ার্ড হচ্ছে ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড এটা হচ্ছে অ্যালকোহল মূলকের পরিচয়ক নাম। যেমন আমরা হাইড্রক্সিল মূলকের পরিচয়ক নাম কি ছিল, অল, অ্যালডিহাইডের কি ছিল, অ্যাল, তেমনি কার্বক্সিল মূলকের পরিচয়ক ওয়ার্ড কি, ওইক অ্যাসিড। এবার কি হবে, এটা ক্যান্সেল হয়ে সমান সমান কি হবে, অ্যালকানোইক অ্যাসিড। অ্যালকানোইক অ্যাসিড বাংলায় করলেও তাই হবে, অ্যালকেন প্লাস উইক অ্যাসিড সমান সমান অ্যালকানোইক অ্যাসিড, ঠিক আছে। আইপি নিয়মের ক্ষেত্রে এটা আমরা খেয়াল রাখবো। এবার আমরা যেমন আগের দিন করেছিলাম n = 0 বসাবো কোথায়, কার্যকরী মূলকের যে যোগের সাধারণ সংকেতে n = এখানে 0 বসাবো, তাহলে কত হবে, C0 হয়ে যাবে, 2 × 0 + 1 মানে H1 হয়ে যাবে, H1 মানে শুধু H বোঝাচ্ছে, আর COOH, ঠিক আছে। আচ্ছা, এবার এদের আমরা কি করেছিলাম, এদের আমরা একটা সাধারণ নাম বা রাসায়নিক নাম করেছিলাম, ঠিক আছে। এদের আমরা কি করেছিলাম, একটা করেছিলাম সাধারণ বা রাসায়নিক নাম, মানে ইউপ্যাক নাম ছাড়া অন্য যে নামে আমরা পরিচিত সেটা, আর একটা আমরা কি করেছিলাম, আইইউপিএসি নাম, ঠিক আছে। দুটো আমি দেখিয়েছিলাম। তো এবার সাধারণ নাম কি, HCOOH, এর সাধারণ নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। এর সাধারণ নাম কি, ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড। আচ্ছা, এবার আইইউপিএসি নামের জন্য কি দেখতে হবে, কার্বন। আইইউপিএসি নামের জন্য শুধুমাত্র কার্বন। কটা কার্বন আছে, একটা কার্বন। তো একটা কার্বন বিশিষ্ট অ্যালকেনকে আমরা কি বলি, মিথেন, ঠিক আছে। একটা কার্বন বিশিষ্ট অ্যালকেনকে আমরা কি বলি, মিথেন। CH4 মানে কিন্তু এখানে মিথেন নয়, আমি গত ভিডিওতেও বলেছি, একটা কার্বন যুক্ত অ্যালকেন মানেই হচ্ছে মিথেন। তো মিথেন প্লাস কি হবে, ওইক অ্যাসিড। মিথেন প্লাস ওইক অ্যাসিড সমান সমান কি হয়ে যাবে, মিথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড। আচ্ছা, এবার অনেকের ডাউট হয় যে মিথেন আছে, আমরা যদি ইংরেজি অনুযায়ী করি তাহলে কি হবে, মিথেন METHANE, এটা কেটে গিয়ে প্রনাউন্সিয়েশনটা কেমন হয়ে যাবে, মিথানোইক অ্যাসিড, ঠিক আছে। বা এখানে ভাবতে পারো যে হচ্ছে, যেমন সন্ধি বিচ্ছেদ করি আমরা, সন্ধি যুক্ত করি, অ প্লাস ও মিলে কি হয়ে যাবে, আ হয়ে যাবে, এরকমও ভাবতে পারো। এটা হয়ে যাবে মিথানোইক অ্যাসিড, ঠিক আছে। মিথানোইক অ্যাসিড কি করে পেলাম, একটা কার্বনের জন্য মিথেন প্লাস ওইক অ্যাসিড, এটাই কিন্তু হচ্ছে আইইউপিএসি নাম। তোমাদের কিন্তু এইভাবে যোগ করে দেখাতে হবে না, শুধু ইকুয়াল টু পরে যেটা লিখেছি মিথানোইক অ্যাসিড, শুধুমাত্র এটা লিখলেই হয়ে যাবে। এবার n = 1 বসাবো, কোথায় বসাচ্ছি আমরা, এই যে সাধারণ সংকেতে CnH2n+1 COOH, এখানে কিন্তু বসাচ্ছি। তাহলে কত হবে দেখো, কত হবে, C1 মানে CH3 COOH, ঠিক আছে। এর সাধারণ নাম কি হবে, এর সাধারণ নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটা তোমরা আগের ক্লাসে পড়েছো, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড, এই সংক্রান্ত অ্যাসিটিক অ্যাসিডে কিন্তু ইকুয়েশন ধর্ম জৈব রসায়নের শেষ অংশে আছে, আমরা আবার পড়বো। তো CH3 COOH হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এর সাধারণ নাম বা রাসায়নিক নাম। আচ্ছা, এটা এখানে নাম লিখতে হতো, সরি, নাম হবে। এবার আইইউপিএসি নামের জন্য কি দেখবো, কার্বন। মোট কটা কার্বন আছে, এই যে একটা কার্বন, দুটো কার্বন, মোট দুটো কার্বন। তো দুটো কার্বন যুক্ত অ্যালকেন কি হয়, কি করতে হবে, প্রথমে অ্যালকেন বের করতে হবে। দুটো কার্বন যুক্ত অ্যালকেনকে আমরা কি বলি, ইথেন। ইথেন প্লাস ওইক অ্যাসিড কি হয়ে যাবে, ইথানোইক অ্যাসিড। বোঝা গেল, একটা কার্বন যুক্ত অ্যালকেন মিথেন, দুটো কার্বন যুক্ত অ্যালকেন ইথেন, ইথেন প্লাস ওইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। এটাই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের কি নাম, আইইউপিএসি নাম। ক্লিয়ার। এবার n = 2, এখানে বসা, তাহলে কত পাবো দেখো, C2H5 COOH, C2H5 COOH, এটা পাচ্ছি, ঠিক আছে।
এবার এটার সাধারণ বা রাসায়নিক নাম কি হবে? এটা সাধারণ বা রাসায়নিক নাম হচ্ছে প্রোপিওনোইক অ্যাসিড। সাধারণ নাম বা রাসায়নিক নাম। প্রথম দুটো সাধারণ বা রাসায়নিক নাম মনে রাখলেই হলো, তারপরে কিন্তু আর মনে রাখার দরকার নেই, কারণ এগুলোর আইইউপিএসসি নামই সাধারণভাবে আমাদের দরকার হয় বা আমাদের লিখতে দেবে পরীক্ষার জন্য, ঠিক আছে? এবার এর আইইউপিএসসি নাম কি হবে দেখো, আবার একই ফর্মুলা। প্রথমে কি বের করতে হবে? অ্যালকেন বের করতে হবে, তার সঙ্গে ওইক অ্যাসিড এই কথাটা যোগ করতে হবে। তো কটা কার্বন পরমাণু আছে? 2 1 3, C2 মানে দুটো, 1 3টা, মোট 3টা কার্বন পরমাণু। 3টা কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনকে আমরা কি বলি? প্রোপেন। তাহলে কি হলো? প্রোপেন প্লাস ওইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। প্রোপেন প্লাস ওইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা করে দিই। এবার যারা বুঝতে পেরেছো তারা n = 3টা নিজেরা করে বের করার চেষ্টা করো সংকেতটা আর আইইউপিএসসি নামকরণটা। 3 বসালে দেখো কি হবে? C3H7COOH। এর নাম কি? এর রাসায়নিক নাম হচ্ছে বিউটারিক অ্যাসিড। বিউটারিক অ্যাসিড। প্রথম দুটো মানে ফর্মিক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যাসিড, এই দুটোর রাসায়নিক নাম মনে রাখলেই যথেষ্ট। বাকিগুলোর আইইউপিএসসি নামটা মনে রাখো, তাহলেই হবে। এবার আইইউপিএসসি নামের জন্য কি দেখবো? একই অ্যালকেন প্রথমে খুঁজে বের করবো। কটা কার্বন আছে? 3 1 4, মোট 4টা কার্বন। 4টে কার্বন যুক্ত অ্যালকেনকে আমরা কি বলি? বিউটেন। তাহলে বিউটেন প্লাস ওইক অ্যাসিড কি হয়ে যাবে? বিউটানোইক অ্যাসিড। কি হয়ে যাবে? বিউটেন প্লাস ওইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। ক্লিয়ার? ইউপিএক নাম দেখো কত সহজ। ইউপিএক নামগুলোই এখন মনে হবে বেশি সহজ, রাসায়নিক নামগুলোই দেখবে তোমাদের মনে রাখতে হবে, কিন্তু ইউপিএক নামগুলো একবার এই নিয়মটা তোমরা বুঝে গেলে দেখবে নিজেরাই বলতে পারছো, কোনো কিছু মুখস্থ বা মনে রাখার দরকার পড়ছে না। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বলে রাখি যে এই যে আমরা আইইউপিএসসি নামকরণ গুলো করছি, এটা কিন্তু ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আমরা সাধারণ নিয়মে করছি। বিশেষ যখন নিয়ম করব একদম শেষের দিকে, তখন কিন্তু এটার সামান্য একটু চেঞ্জ হবে। ঠিক আছে? এটাকে ভেঙে আমরা পজিশনটা উল্লেখ করব। এটাও কিন্তু ঠিক, এটা লিখলেও কিন্তু তোমাদের নম্বর কাটবে না, এটা 100% ঠিক আছে, কিন্তু আরো সঠিকভাবে পজিশনটা উল্লেখ করে করা যায়। তো এটা একদম লাস্টে করবো। প্রথমে যদি আমরা ওটা শেখাই তাহলে কিন্তু তোমরা মূল বিষয়টা ভুলে যাবে, সেই জন্য প্রথমে এইভাবে শিখতে হবে, তারপরে লাস্টে আমরা পজিশনটা উল্লেখ করে আমরা কিছু এক্সট্রা কিছু দেখবো, বিশেষ কিছু নিয়ম দেখবো। ঠিক আছে? তো যাই হোক, এখন কোনো অসুবিধা নেই সেটা তার জন্য। আচ্ছা, এবার এদের গঠন সংকেত দিলে কি করবে? আগের ভিডিওতে বলেছিলাম, দেখো খুব ইজি গঠন সংকেত। প্রথমে কি করতে হবে? দেখো COOH সবার মধ্যে আছে, তাহলে COOH এর গঠন সংকেত কেমন? একদম যেমন আছে একদম বসালে কেমন হবে? আচ্ছা, প্রথমে HCOOH এটা করছি, দেখো সবার প্রথমে কি করব? অ্যাসিডিক অ্যাসিড মানে COOH, সিঙ্গেল বন্ড COOH এর গঠন সংকেতটা করে নেব। যেমন এখানে আছে হুবহু একই, ডবল বন্ড, তারপরে কি আছে, কেন হয়েছে বুঝে গেছো? আচ্ছা, এবার দেখো COOH ছাড়া কি আছে? একটা H, তাহলে Hটা কার সঙ্গে যুক্ত হবে? এখানে যেমন আছে সিঙ্গেল বন্ডের সঙ্গে, এই সিঙ্গেল বন্ডের সঙ্গে যুক্ত করে দিলাম, হয়ে গেল গঠন সংকেত। ক্লিয়ার? আচ্ছা, এবার তারপরেটা দেখো ইথানোইক অ্যাসিডের, দেখো সিঙ্গেল বন্ড COOH, এটাকে করে দিব আমরা সবারটা প্রথমে। আচ্ছা, এবার দেখো আর কি আছে এছাড়া? সিঙ্গেল বন্ডের সঙ্গে একটা কার্বন যুক্ত আছে, একটা কার্বন যুক্ত করলাম। এবার এই কার্বনে কটা হাত বাকি আছে বা কটা যোজতা বাকি আছে? 3টা দিয়ে দিলাম, প্রত্যেকটাতে হাইড্রোজেন। তাহলে কি হয়ে গেল? দেখো এইটুকু অংশ কি হয়ে গেল? CH3, আর এইটুকু অংশ কি হয়ে গেল? COOH। বুঝে গেছে? খুব ইজি। আচ্ছা, আরেকটা আছে, লাস্টেরটা আমি দেখিয়ে দিচ্ছি, 3 নম্বরটা থাক, 3 নম্বরটা তোমরা নিচে করো, আমি লাস্টেরটা দেখিয়ে দিচ্ছি। তো একই রকম কি করবো? প্রথমে এই অংশটা করবো, সিঙ্গেল বন্ড COOH, সিঙ্গেল বন্ড COOH কিরকম হলো? এই যে এখানে যেমন করেছে ওরকমই। ঠিক আছে? আচ্ছা, এবার দেখবে কটা কার্বন আছে। এই COOH ছাড়া কটা কার্বন আছে? 3টা, তাহলে 3টা কার্বন বসিয়ে দাও, 1 2 3টা বসিয়ে দিলাম। এবার প্রত্যেক কার্বনে 4টে করে হাত বা 4টে করে যোজতা তৈরি করো। প্রত্যেক হাতে কি বসবে? হাইড্রোজেন, কারণ এখানে হাইড্রোজেনই আছে। ঠিক আছে? প্রত্যেক হাতে হাইড্রোজেন বসিয়ে দাও, তাহলেই তোমার গঠন সংকেত হয়ে যাবে। হিসেব করে নাও যদি কনফিউশন থাকে। দেখো 1 2 3 4 5 6 7, 7টা হাইড্রোজেন, 3টা কার্বন, এই যে C3H7, আর COOH আগেই বসিয়ে দিয়েছি। ঠিক আছে? এভাবে তোমরা 3 নম্বর মানে হচ্ছে প্রোপানোইক অ্যাসিডের গঠন সংকেতটা এইভাবে তোমরা করে। ক্লিয়ার? আচ্ছা, এবার সমকোণীয় শ্রেণীর জন্য আগে যেভাবে বলেছিলাম একই রকম বলছি। কি বলেছিলাম আগে? দেখো যে প্রথম যেটা পেয়েছি মিথানোইক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড, এর সঙ্গে CH2 যোগ করলে পরেরটা পাচ্ছি ইথানোইক অ্যাসিড, তার সঙ্গে CH2 যোগ করলে পরেরটা পাচ্ছি
প্রোপানয়িক অ্যাসিড। প্রোপানয়িক অ্যাসিডের সঙ্গে CH2 যোগ করলে মানে একটা কার্বন দুটো হাইড্রোজেন যোগ করলে কি পাচ্ছি, বিউটানোয়িক অ্যাসিড। ঠিক আছে, আগের ভিডিওতে বলেছিলাম একই জিনিস, বা উল্টো করেও বলতে পারি, বিউটানোয়িক অ্যাসিড থেকে CH2 বিয়োগ করলে প্রোপানয়িক অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড থেকে CH2 বিয়োগ করলে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড থেকে CH2 বিয়োগ করলে কি হচ্ছে, মিথানোয়িক অ্যাসিড। তার মানে পরপর দুটো যৌগের মধ্যে কত পার্থক্য হচ্ছে, CH2। তার মানে এইটা কি, এটাও কিন্তু একটা সমগণীয় শ্রেণী। কারণ সমগণীয় শ্রেণী কি বলেছিলাম, দেখো এই শ্রেণীর মানে এই যে কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণী যতগুলো যৌগ হবে তাদের সবার মধ্যে কি হবে, তারা একই মৌল দ্বারা গঠিত, কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা, তারা একই মৌল দ্বারা গঠিত। আচ্ছা, তারা একই সাধারণ সংকেত বিশিষ্ট। আচ্ছা, আর কি বলেছিলাম, একই কার্যকরী মূলক থাকলে কি হবে, রাসায়নিক ধর্ম একই রকম হবে, কারণ একই রাসায়নিক ধর্ম বিশিষ্ট, এবং পরপর দুটো যৌগের মধ্যে একটা কার্বন আর দুটো হাইড্রোজেন পরমাণুর পার্থক্য বিশিষ্ট যৌগের যে শ্রেণী তাকে বলা হয় সমগণীয় শ্রেণী। এটা আগের ভিডিওতেও বলেছিলাম। তার মানে যেমন হচ্ছে হাইড্রক্সিল মূলক যুক্ত শ্রেণী বা অ্যালডিহাইড শ্রেণী একটা হচ্ছে সমগণীয় শ্রেণী, তেমন কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা অ্যালকানোয়িক অ্যাসিড যে শ্রেণী সেটাও কিন্তু একটা সমগণীয় শ্রেণী। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে আর কি প্রশ্ন বলেছিলাম আগের ভিডিওর মতো, যদি তোমাকে মিথানোয়িক অ্যাসিড দিয়ে দেয় বা যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত মানে COOH যুক্ত কোনো একটা সংকেত দিয়ে দেয়, দিয়ে বলে এর পরবর্তী সমগণ কি হবে, তাহলে কি করব, এর আগের ভিডিওটা দেখেছো তাদের নিশ্চয়ই মনে আছে। পরবর্তী সমগণ বললে CH2 যোগ করতে হবে, পূর্ববর্তী সমগণ বললে CH2 বিয়োগ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার, একদম একদম আগের ভিডিওর মতো, নতুন কিছু নেই। ঠিক আছে, নোট করে নাও এগুলো। এবার আমাদের 4 নম্বর কার্যকরী মূলক। তো 4 নম্বর কার্যকরী মূলকের এবার আমরা পড়ব অ্যামিনো মূলক। ঠিক আছে, মূলকের নাম কি, অ্যামিনো মূলক। অ্যামিনো মূলক যৌগের শ্রেণী, যৌগের শ্রেণী মানে কি, যদি অ্যামিনো মূলক কোনো জৈব যৌগের অণুতে উপস্থিত থাকে তাহলে সেই জৈব যৌগের যে শ্রেণী বা সেই জৈব যৌগটাকে কোন শ্রেণীর যৌগ বলবো, আমরা বলবো যে অ্যামিন শ্রেণীর যৌগ। ঠিক আছে, অ্যামিন শ্রেণীর যৌগ, অ্যামিন বলতে পারি, বা এটাকে প্রাইমারি অ্যামিনো বলা হয়। ঠিক আছে, যদি তোমাদের এখন প্রাইমারি সেকেন্ডারি বিষয়গুলো নেই, প্রাইমারি অ্যামিন বলা হয়, বা এটাকে আরেকটা বলতে পারি অ্যালকান অ্যামিন। তো তোমাদের শুধুমাত্র অ্যামিনটা মনে রাখলেই যথেষ্ট। ঠিক আছে, অ্যালকান অ্যামিন, ক্লিয়ার। মূলকের নাম হচ্ছে অ্যামিনো মূলক, যদি অ্যামিনো মূলকটা কোনো জৈব যৌগে উপস্থিত থাকে তাহলে তাকে বলবো অ্যামিন শ্রেণীর যৌগ বা প্রাইমারি অ্যামিন বা অ্যালকান অ্যামিন শ্রেণীর যৌগ। আচ্ছা, এবার কার্যকরী মূলক মানে অ্যামিনো মূলকের সংকেত কি, সিঙ্গেল বন্ড NH2। এই সিঙ্গেল বন্ড মানে কি, NH2টা শেষে থাকবে, এর আগে কিছু যুক্ত হবে। ঠিক আছে, আচ্ছা এবার কার্যকরী মূলকের গঠন সংকেত। তো আমরা জানি যার যত যোজ্যতা তার সঙ্গে ততগুলো বন্ড হয়। এবার একটা বন্ড অলরেডি আছে, এবার নাইট্রোজেনের বন্ড কত, নাইট্রোজেনের যোজ্যতা কত, 3। কারণ নাইট্রোজেনের সঙ্গে কি হয়, মোট 3টা বন্ড থাকবে, এই একটা বন্ড দিলাম, এই একটা বন্ড দিলাম, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে প্রতিটা হাইড্রোজেনের কি হলো, একটা করে বন্ড হলো, আর নাইট্রোজেনের যোজ্যতা 3, সেই জন্য মোট 1 2 3টা বন্ড হয়ে গেছে। ঠিক আছে, বা এটাকে সিম্পলি এরকমও লিখতে পারো, সিঙ্গেল বন্ড আগে থেকে ছিল, এদিকে একটা হাত, এইদিকে একটা হাত দিলাম। ঠিক আছে, এটাই হয়ে গেল NH2। বা তুমি এইদিকে না দিয়ে চ্যালেঞ্জেও দিতে পারো। ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম নেই। এটা হয়ে গেল কার্যকরী মূলকের গঠন সংকেত। এগুলো কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে শর্ট প্রশ্ন হিসেবে দেয়। এবার কার্যকরী মূলকের যৌগের সাধারণ সংকেত মানে হচ্ছে অ্যামিন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি হবে, CnH2n+1, মানে এটাও কিন্তু অ্যালকেন থেকে তৈরি, সিঙ্গেল বন্ড NH2। এখানেও কিন্তু n সমান কার্বন পরমাণুর সংখ্যা, কিন্তু এখানে n কোথ থেকে শুরু, এখানে n হচ্ছে 1 থেকে শুরু, 1 2 3 4 ডট ডট ইত্যাদি, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, এখানে আমরা পরপর বসালেই যৌগগুলো পরপর, অ্যামিন শ্রেণীর যৌগগুলো পরপর পেয়ে যাবো। এবার ইউপ্যাক নামের বা IUPAC নামের নিয়ম কি, অ্যালকেন আগের মতোই, অ্যালকেন প্লাস অ্যামিন, অ্যালকেন প্লাস অ্যামিন দিয়ে কি হয়ে যাবে, এখানে কিন্তু যুক্ত হয়ে যাবে, তাহলে কি হবে, অ্যালকানঅ্যামিন, অ্যালকানঅ্যামিন, অ্যালকানঅ্যামিন। ঠিক আছে, তাহলে এবার আবার আগের মতো স্টার্ট করি। n=1 প্রথমে বসাও, তাহলে কি পাবো, কোথায় বসাবো, এই যে সাধারণ সংকেত। আচ্ছা ফোকাস ঠিক আছে তো, হ্যাঁ সাধারণ সংকেতে বসাবো, তাহলে কি পাবো দেখো, C1 তো আমরা লিখবো না, তাহলে কি হবে CH3NH2, এর কি করব, সাধারণ বা
রাসায়নিক নাম, এর সাধারণ বা হচ্ছে রাসায়নিক নাম আমরা জানবো, আর একটা হচ্ছে আইইউপিএসি নাম। আর কি জানবো এখানে? আইইউপিএসি নাম। ঠিক আছে, আচ্ছা এবার সাধারণ নাম কি দেখো, CH3 কি? মিথাইল গ্রুপ। কত ভিডিওতে পড়েছিলাম জৈব মূলক বা অ্যালকিল মূলক। CH3 কি ছিল? মিথাইল। এখানে নামগুলো কিন্তু এরকম খুব ইজি নামগুলো, মিথাইল, CH3 মানে মিথাইল, আর NH2 কি? অ্যামিন, তাই হয়ে গেল মিথাইল অ্যামিন। এবার আইইউপিএসি নাম কি হবে দেখো, আমাদের প্রথমে অ্যালকেনটা হচ্ছে খুঁজে বের করতে হবে, তার সঙ্গে অ্যামিন কথাটা যোগ করতে হবে। তো এবার দেখো কটা কার্বন আছে অ্যালকেনের জন্য আমরা কি দেখব, কটা কার্বন আছে? কটা কার্বন আছে এখানে? একটা কার্বন আছে। তাহলে কি হবে? অ্যালকেনটা কি হবে? মিথেন। মিথেন তার সঙ্গে কি যোগ করব? অ্যামিন। মিথেন প্লাস অ্যামিন কি হয়ে যাবে? মিথানামিন। মিথানামিন, ঠিক আছে, মিথানামিন। ক্লিয়ার? এবার n = 2 বসিয়ে দাও। n = 2 বসিয়ে দাও, তাহলে কত পাবে? C2H5NH2। এবার আশা করি বুঝতে পেরেছো, একটু ফাস্ট করছি, এখানে বসাচ্ছি। C2H5 মানে কি? আমাদের ইথাইল মূলক। ঠিক আছে, এই অ্যালকিল মূলকেরই মধ্যে আমরা পড়েছিলাম ইথাইল। তাহলে এটা কি হয়ে যাবে? ইথাইল অ্যামিন। এটা আইইউপিএসি নাম কি হবে? অ্যালকেন কি হবে? অ্যালকেনের জন্য কার্বন দেখবো, দুটো কার্বন মানে কি? ইথেন প্লাস অ্যামিন। এই যে এটা হচ্ছে সূত্র আমাদের, ইথেন প্লাস অ্যামিন কি হবে? ইথানামিন। ইথানামিন। ক্লিয়ার? আচ্ছা এবার একই রকম ভাবে n = 3 বসালে কত হবে? C3H7NH2। ঠিক আছে, n = 4 বসালে কি হবে? C4H9NH2। ঠিক আছে, এখানে বসাচ্ছি, এখানে বসলে এটাই পাবো। এর নাম কি হবে? এর নাম হবে C3H7 কি ছিল? প্রোপাইল। এটা হবে প্রোপাইল অ্যামিন। সাধারণ নামগুলো কিন্তু প্রথম দুটো ছাড়া মনে রাখার দরকার নেই। ঠিক আছে, আইইউপিএসি মনে রাখো। এর নাম কি হবে? বিউটাইল। কারণ C4H9 কি ছিল? বিউটাইল, তাই না? অ্যালকিল মূলক বা জৈব মূলক আমরা পড়েছিলাম গত ভিডিওতে। আচ্ছা এর আইইউপিএসি নাম কি হবে? তিনটে কার্বন আছে, তার জন্য কি হবে? প্রোপেন। প্রোপেন প্লাস অ্যামিন কি হবে? প্রোপানামিন। প্রোপানামিন। ঠিক আছে, এর নাম কি হবে? চারটা কার্বন আছে, চারটা কার্বনের জন্য কি হয়? অ্যালকেন কি হয়? চারটে কার্বন যুক্ত অ্যালকেনকে আমরা কি বলি? বিউটেন। বিউটেন প্লাস অ্যামিন, তাহলে কি হয়ে যাবে? বিউটানামিন। বিউটানামিন। ঠিক আছে, এরপরে একই রকম ভাবে চলবে, পেন্টানামিন, হেক্সানামিন, হেপ্টানামিন, এরকম পরপর চলবে। আর দরকার নেই, চারটা করলে ম্যাক্সিমাম যথেষ্ট। ক্লিয়ার? আচ্ছা এবার হচ্ছে গঠন সংকেত। তো গঠন সংকেতের জন্য কি করব? এটা বুঝিয়ে দিলাম। হ্যাঁ, গঠন সংকেতের জন্য কি করব দেখো, যে বললাম, দেখো এখানে দেখো সবার লাস্টে NH2 আছে। তো NH2 গঠন কি? এইটা। তাহলে এটা প্রথমে করে নেব। N থাকলো, H NH2 হয়ে গেল। এবার দেখো কি আছে? একটা কার্বন বসিয়ে দিলে, কার্বনের কটা হাত? মোট চারটা হাত, প্রতি হাতে একটা করে হাইড্রোজেন বসিয়ে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল? এইটুকু অংশ হয়ে গেল CH3, আর এইটুকু অংশ হচ্ছে NH2। প্রত্যেকটা একই রকম করবো। ঠিক আছে, আচ্ছা আমি বড় একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা করতে পারবে একই রকম। আমি লাস্টেরটা দেখিয়ে দিচ্ছি, মানে হচ্ছে বিউটাইল অ্যামিন বা বিউটানামিনটা দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে লাস্টে কি আছে? NH2। ঠিক আছে, লাস্টে NH2 আছে। তো NH2টা প্রথমে আমি করে নিব। N এই যে এরকম, তুমি এটা চাইলে নিজেও করতে পারো। ঠিক আছে, অসুবিধা। এবার এখানে কি হবে? দেখো চারটা কার্বন আছে, চারটা কার্বন পরপর বসিয়ে নিব। 1 2 3 4 হয়ে গেল। প্রত্যেক কার্বনের মোট চারটে করে হাত হবে বা যোজ্যতা হবে। প্রতি হাতে বা প্রতি যোজ্যতায় কি হবে? হাইড্রোজেন হবে। বসিয়ে দাও। যারা অ্যালকেনের ভিডিওটা দেখে নিয়েছো, মানে হাইড্রোকার্বনের ভিডিওটা দেখে নিয়েছো, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবার দেখো কটা কার্বন? 1 2 3 4, এটা তো আমরা গুনেই দিয়েছি। মোট কটা হাইড্রোজেন? 9টা হাইড্রোজেন। দেখো কটা হাইড্রোজেন আছে? 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা ভুল হওয়ার আর কোনো জায়গা নেই। এইটুকু মিলে কি হচ্ছে? এইটুকু মিলে কি পেলাম? C4H9, আর এইটুকু মিলে কি হচ্ছে? NH2, আর মাঝে সিঙ্গেল বন্ড। ঠিক আছে, এইভাবে তোমরা বাকিগুলোর গঠনটা করে নাও, খুব ইজি। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এখনই আমরা যে অ্যামিনো মূলকটা পড়লাম, তো অ্যামিন শ্রেণীর যৌগটাও কিন্তু সমকোণীয় শ্রেণী হবে। ওখানেও কিন্তু প্রথম যৌগের সঙ্গে CH2 যোগ করলে পরেরটা পাবো,
তারপরের সঙ্গে CH2 যোগ করলে পরেরটা পাবো, ওটা আমি বলতে ভুলে গেলাম, তাই তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। তখন ওটাও কিন্তু সমকোণীয় শ্রেণী হবে, তোমরা নিজের একবার করে দেখো। প্রথম যৌগটার সঙ্গে মানে মিথাইল অ্যামিনের সঙ্গে CH2 যোগ করলে ইথাইল অ্যামিন পাবো, ইথাইল অ্যামিনের সঙ্গে CH2 যোগ করলে প্রোপাইল অ্যামিন পাবো, তো ওটাও কিন্তু একটা সমকোণীয় শ্রেণী হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের তারপরে 5 নম্বর কার্যকরী মূলক, তার নাম কি? তার নাম হচ্ছে কিটো। হ্যাঁ, তার নাম হচ্ছে কিটো বা কিটো কার্বনিল। শুধু কার্বনিল অনেক সময় বলা হয়, ঠিক আছে। 5 নম্বর যে কার্যকরী মূলক তার নাম কি? শুধু কিটো বলতে পারো বা কিটো কার্বনিল বলতে পারো, অনেক সময় শুধু কার্বনিলও বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার যৌগের শ্রেণী মানে এই যে কিটো বা কিটো কার্বনিল বা কার্বনিল যৌগটা যদি কার্বনিল কিটো বা কিটো কার্বনিল বা কার্বনিল কার্যকরী মূলকটা যদি কোনো জৈব যৌগের অণুতে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? তাহলে সেই যৌগটাকে আমরা বলবো কিটোন শ্রেণীর যৌগ, ঠিক আছে। কিটোন শ্রেণীর যৌগ, কিটোন বা এর আরেকটা নাম বলা হয় অ্যালকানোন, কিটোন বা অ্যালকানোন। আচ্ছা, এবার কার্যকরী মূলকের সংকেত মানে কার সংকেত? কিটো বা কিটো কার্বনিলের সংকেত কেমন হবে? সিঙ্গেল বন্ড CO, সিঙ্গেল বন্ড, ঠিক আছে। সিঙ্গেল বন্ড CO, সিঙ্গেল বন্ড। তার মানে কি, মাঝে সবসময় COটা থাকবে, এই পাশে কিছু থাকবে, এই পাশে কিছু থাকবে। যেমন আমি বন্ডটা কিভাবে ভাবতে বললাম, শূন্যস্থানের মতো। তো এখানে COটা মাঝখানে থাকবে, এইদিকে শূন্যস্থান বা বন্ড আছে মানে এখানে কিছু যুক্ত হবে, এখানে শূন্যস্থান বা বন্ড আছে এখানে কিছু যুক্ত হবে, এরকম করে ভাবতে পারো। আচ্ছা, এবারে গঠন সংকেত। তো গঠন সংকেত কি হবে? একই নিয়ম, যার যত যোজ্যতা তার সঙ্গে ততগুলো করে বন্ড থাকবে। তাহলে এখানে কার্বনের যোজ্যতা কত? কার্বনের যোজ্যতা হচ্ছে 4। অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। তাহলে আমি যদি এইভাবে লিখি, দেখো এই যে দেখো কার্বনের সঙ্গে মোট কতগুলো বন্ড আছে? 1 2 3 4, 4টাই হওয়ার কথা। অক্সিজেনের যোজ্যতা 2, এর সঙ্গে মোট কতগুলো বন্ড থাকবে? 2টো। তো একটা ডবল বন্ড আছে মানে মোট 2টো বন্ড আছে, কারণ এটাই কিন্তু হচ্ছে গঠন সংকেত, ঠিক আছে। একই রকম। এবার কার্যকরী মূলকের যৌগের সাধারণ সংকেত মানে হচ্ছে এই কিটোন শ্রেণীর বা অ্যালকানোন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত। সাধারণ সংকেত, ঠিক আছে। কি হবে? এটা কিন্তু একটু আলাদা। CnH2nO, CnH2nO, ঠিক আছে। আচ্ছা, এখানেও কিন্তু n সমান সমান কার্বন পরমাণুর সংখ্যা। n এখানে 3 থেকে শুরু, 3 থেকে শুরু করে 4 5 6 ডট ডট ইত্যাদি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। 3 থেকে কেন শুরু? তার কারণ হচ্ছে এখানে আরেকটা বিশেষ ব্যাপার বলি, যে এখানে মাঝখানে কি আছে? মাঝখানে তো একটা কার্বন আছে, দুই দিকে কি থাকবে? দুই দিকে কোনো না কোনো অ্যালকিল মূলক থাকবে বা জৈব মূলক থাকবে, যেটা আমরা গত ভিডিওতে পড়েছি, ঠিক আছে। আবার বলছি, 3 থেকে কেন শুরু? কারণ মিনিমাম 3টে কার্বন থাকতেই হবে। তো একটা কার্বন তো অলরেডি আছে মাঝখানে, এইদিকে কিছু যুক্ত হবে, এইদিকে কিছু যুক্ত হবে, এইদিকে কিছু কি যুক্ত হবে? কোনো না কোনো অ্যালকিল মূলক যুক্ত হবে, মানে হয় মিথাইল বা প্রোপাইল বা ইথাইল বা বিউটাইল এরকম। আর ডান দিকে এখানে কি যুক্ত হবে? এখানেও কিন্তু কোনো না কোনো অ্যালকিল মূলক যুক্ত হবে, হয় মিথাইল বা ইথাইল বা প্রোপাইল বা বিউটাইল এরকম যুক্ত হবে, যার ফলে মিনিমাম 3টে কার্বন পরমাণু চলে আসবে। এই জন্য 3 থেকে শুরু, ঠিক আছে। IUPAC নামের নিয়ম কি? এখানেও তাই। অ্যালকেন, অ্যালকেন তার সঙ্গে কি হবে? ওন, দেখি হয়ে যাবে অ্যালকানোন, অ্যালকানোন। বাংলায় লিখি এটাকে অ্যালকেন, অ্যালকেন প্লাস ওন। এটা কিন্তু IUPAC নামের সূত্র সংকেত বা নিয়ম। অ্যালকেন প্লাস ওন কি হয়ে যাবে? অ্যালকানোন, অ্যালকানোন। এই যে ওন যে কথাটা, ওন কথাটা কিন্তু হচ্ছে এই কিটোনের পরিচায়ক শব্দ, ঠিক আছে, বা যেটাকে শব্দ প্রত্যয় বলা হয়। তো ওরকম করে মনে রাখার কোনো দরকার নেই। ওন মানে বুঝবে কিটোন। যেমন আমরা গত ভিডিওতে কি পড়েছিলাম বলো? অ্যালকোহল কি পড়েছিলাম? অল। অ্যালডিহাইড কি পড়েছিলাম? অ্যাল। আজকে প্রথমে কি পড়লাম? ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড মানে হচ্ছে কার্বক্সিল মূলক। তারপরে 4 নম্বরে কি পড়লাম? অ্যামিন। অ্যামিন মানে হচ্ছে অ্যামিনো মূলক। ঠিক তেমনি ওন মানে হচ্ছে কিটোন, ঠিক আছে। অ্যালকেনের সঙ্গে ওন কথাটা যুক্ত করলে হচ্ছে IUPAC নামের নিয়ম পেয়ে যাবো। এবার দেখো খুব গুরুত্বপূর্ণ, এবার n=3 থেকে শুরু। n=3 বসিয়ে দিলাম। কোথায় বসাচ্ছি? সাধারণ সংকেতে। তাহলে কি হবে? দেখো C3H6O, C3H6O।
ঠিক আছে। এবার এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে, এটা হচ্ছে সংকেত, কিন্তু যৌগটা কিন্তু এরকম হবে না, কারণ কি বললাম, মাঝখানে একটা সিও থাকবে, মাঝখানে একটা সিও দিয়ে দিলাম, দুদিকে দুটো সিঙ্গেল বন্ড থাকবে, দিয়ে দিলাম। এবার দেখো এখান থেকে যদি সিওটা দিয়ে দিই তাহলে কি বাকি থাকলো, C2H6O, এটা বাকি থাকলো। ঠিক আছে, মানে মাঝখানে সিওটা বসিয়ে দিলাম, তাহলে আর কি বাকি থাকলো, দুটো কার্বন, 6টা হাইড্রোজেন, একটা অক্সিজেন বাকি থাকলো। এবার আমি প্রথমে কি বললাম যে এই দুই দিকে কি বসবে, কোনো না কোনো অ্যালকিল মূলক বসবে, তার মানে দুটো অ্যালকিল মূলক বসাতে হবে। তো দেখো যদি দুটো CH3 যোগ করে দিই, দুটো CH3 যদি যোগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো, দেখো C2H6 পেয়ে যাবো। তার জন্য এটার সংকেত কি হবে, CH3, এখানেও হচ্ছে CH3। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা, CH3 CO CH3, দুটো মিথাইল গ্রুপ দুই পাশে হলো কি C2H6, হলো C2H6, আর অলরেডি সিওটা বসিয়ে দিয়েছে। হ্যাঁ সরি, এখানে ভুল বলেছিলাম, এখানে সিওটা বসিয়ে দিলে কি থাকবে, C2H6 থাকবে। তো দুটো CH3 যোগ করলে কি পাচ্ছি আমরা, C2H6 পেয়ে যাচ্ছি। তার মানে এদিকেও CH3, এদিকেও CH3, বোঝা গেছে, এইভাবে কিন্তু। তাহলে সাধারণ সংকেত থেকে কি আসলো, C3H6O, সেখান থেকে আমরা আবার কি পেয়ে গেলাম, CO3 CO CH3। দেখুন কেন করলাম, তার কারণ কিটোন মানে কিন্তু এরকম থাকবে, মাঝখানে সিও থাকবে। আচ্ছা, এবার এটা সাধারণ নাম কি, এটা সাধারণ নামটা আমি নিজে লিখে দিচ্ছি, কি হবে এটা, ডাইমিথাইল কিটোন। যেহেতু CH3 মানে মিথাইল গ্রুপ, আর দুটো মিথাইল আছে, দুটোর জন্য অজৈব বা সাধারণ ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, ডাই ব্যবহার করা হয়। তো ডাইমিথাইল কিটোন বা অ্যাসিটোন, বা অ্যাসিটোন, তোমরা অ্যাসিটোন নামটাও হয়তো ক্লাস 9-এ দ্রবণ দ্রাব্যতা অধ্যায়ে পড়েছো। ঠিক আছে, জৈব দ্রাবক হিসাবে পড়েছো। তো ডাইমিথাইল কিটোন বা অ্যাসিটোন, এটা হচ্ছে সাধারণ নাম বা রাসায়নিক নাম, আর এখানে হেডিং করে লিখলাম না। আচ্ছা, এবার IUPAC নামের জন্য কি করতে হবে, অ্যালকেনটা খুঁজে বের করতে হবে। তো তার জন্য একই নিয়ম আমরা যেভাবে পড়লাম এখনই। অ্যালকেনের জন্য কি দেখবো, কটা কার্বন আছে, একটা, দুটো, তিনটা কার্বন আছে। তো তিনটে কার্বন যুক্ত অ্যালকেনকে আমরা কি বলি, প্রোপেন। তিনটে কার্বন যুক্ত অ্যালকেনকে আমরা কি বলি, প্রোপেন। তো কি হয়ে যাবে, প্রোপেন প্লাস ওন, কি হয়ে যাবে এটা, প্রোপানোন। প্রোপেন প্লাস ওন কি হয়ে যাবে, প্রোপানোন। এটা কি আমাদের IUPAC নাম। তোমাকে IUPAC নামটাই মনে রাখতে হবে, যদিও অ্যাসিটোনটা পরিচিত নাম, এটা মনে রাখতে পারো। ঠিক আছে, প্রোপানোন। আচ্ছা, এবার একই রকম ভাবে N=4 বসালে কি পাবো, দেখা যাক কি পাচ্ছি, C4H8O। ঠিক আছে, এবার মাঝখানে তো সিও বসাতেই হবে, বসিয়ে দিলাম। এবার হচ্ছে সিও বসিয়ে দিলে কি বাকি থাকছে, দেখো তিনটা কার্বন আর হচ্ছে 8টা হাইড্রোজেন। তাহলে কি করে পাবো এটা, এখানে এই দুই দিকে কি বসতে পারে, কোনো না কোনো অ্যালকিল মূলকে বসতে পারে। একদিকে আমি দিলাম মিথাইল CH3, একদিকে আমি দিলাম ইথাইল C2H5। ঠিক আছে, বা যদি কেউ এইদিকে C2H5 দেয়, এইদিকে CH3 দেয়, কোনো অসুবিধা বা কোনো ভুল হবে না। ঠিক আছে, এবার সাধারণ নাম কি হবে, দেখো CH3 মানে মিথাইল, C2H5 মানে ইথাইল। এবার অ্যালফাবেটিক্যালি মানে অ হর্ষই দীর্ঘ এইভাবে করলে কোনটা প্রথমে পড়ছে, হর্ষইটা প্রথমে পড়ছে, মিথাইলের মটা পরে পড়ছে। তাই একে কি বলবো, ইথাইল, ইথাইল, মিথাইল, ইথাইল, মিথাইল, কি বলবো, সিও মানে হচ্ছে কিটোন। বা কেউ চাইলে যদি মিথাইল ইথাইল কিটোন বলে তাহলেও কিন্তু ভুল হবে না, কিন্তু অ্যালফাবেটিক্যালি হর্ষইটা আগে পড়ছে বলে ইথাইলটাই লেখা উচিত। ঠিক আছে, আচ্ছা এর IUPAC নাম কি হবে বলো এবার। IUPAC নাম তো খুবই সিম্পল, কি দেখতে হবে, প্রথমে অ্যালকেনটা খুঁজে বের করতে হবে। তো কটা কার্বন আছে দেখো, 1 2 3 4, 4টে কার্বন যুক্ত অ্যালকেনকে আমরা কি বলি, বিউটেন। তাহলে বিউটেন, তার মানে বিউটেন প্লাস ওন, ওন কি কিটোনের জন্য ব্যবহার করছি, ওন, বিউটেন প্লাস ওন কি হয়ে যাবে, বিউটানোন। বিউটানোন, ক্লিয়ার একদম। আচ্ছা, এবার N=5, N=5 বসাও, তাহলে কি পাবো দেখো, সাধারণ সংকেতে কি পাচ্ছি, C5H10O, C5H10O। আচ্ছা, এবার এখান থেকে আমরা সংকেতটা কিভাবে ড্র করবো, মাঝখানে সিও বসিয়ে দাও। এবার কি থাকছে দেখো, C4H10, C4H10 বাকি থাকছে। ঠিক আছে, C4H10 বাকি থাকছে। যদি সিওটা বসিয়ে দিই তাহলে C4H10 মানে কত, এইদিকে কি বসতে পারে, একমাত্র অ্যালকিল গ্রুপই বসতে পারে। তো এখানে অ্যালকিল গ্রুপে কি হবে, যদি দুটো ইথাইল আমরা দিয়ে দিই, এদিকেও C2H5 দিলাম,
এদিকেও C2H5 দিলাম, তাহলে কি পাচ্ছি দেখো, C4H10CO মানে C5H10O, এটা পেয়ে যাচ্ছি না দেখো। তো আমরা কি করে এটা বুঝতে পারবো, আমরা তো অ্যালকিন মূলকগুলো পড়েছি, সেখান থেকে আমরা বুঝতে পারবো। সিওটা প্রথমে বসিয়ে দিব, তারপরে যেটা বাকি থাকবে সেটা দেখবো যে কোন কোন অ্যালকিল মূলকগুলো যোগ করলে এটা পাচ্ছি। এখানে 4টা কার্বন আর 10টা হাইড্রোজেন বাকি থাকছে, তো দুই দিকে দুটো কি হতে পারে, ইথাইল মূলকই হতে পারে। ঠিক আছে, আচ্ছা তো বলে রাখি এখানে তোমাদের কিন্তু এইভাবে তৈরি করতে দেবে না, তোমাদের এই সংকেতটা দিয়ে দিবে বড়জোর, তোমাকে আইইউপিএসসি নামটা লিখতে দিবে। ঠিক আছে, কাজে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার এর আইইউপিএসসি নাম কি হবে বলো, কটা কার্বন আছে, 2 3 2 5, তার মানে অ্যালকেনটা কি হবে, এখানে 5টা কার্বন যুক্ত অ্যালকেনকে আমরা কি বলি, পেন্টেন আর সিও মানে কিটোনের জন্য কি ওন, তাহলে পেন্টেন প্লাস ওন, তাহলে এর আইইউপিএসসি নাম কি হবে, পেন্টানোন। তাহলে এবার বুঝতে পারছো যে কি সুন্দর আইইউপিএসসি নামের নিয়ম, কত সহজ, সাধারণ নামগুলো মনে রাখে কত ঝামেলা। আচ্ছা, এবার আর কি দিতে পারে এখান থেকে, হ্যাঁ আচ্ছা যেগুলো প্রশ্নগুলো আরো বলা হয়নি, যদি বলে যে সরলতম কিটোন কোনটা, যেটা প্রথম সেটাই হচ্ছে সরলতম। আগের ভিডিওতে আমি ডিটেলসে আসলে বলেছিলাম, এই জন্য এই ভিডিওতে বলছি না। আচ্ছা, এবার বলতে পারে যে এবার বললো যে হচ্ছে সর্বনিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট কিটোন কোনটা, প্রথমে যেটা আছে সেটাই সর্বনিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট, কারণ যত পরে যাচ্ছে কার্বন তো হারে হাইড্রোজেন তো বাড়ছে, তাই না, সেটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আর কি এখানে দেয়, এই যে কার্যকরী মূলকের সংকেত, গঠন সংকেত, এগুলো কিন্তু দেয়। ঠিক আছে, আচ্ছা আর যে এই অংশগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নেই, কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ বোঝানোর জন্য এইটুকু বোঝাচ্ছি। তোমাদের সিলেবাসে কিন্তু নামটা আছে, শ্রেণী আছে, সংকেত আছে, আর কার্যকরী মূলকের গঠন সংকেত এই পর্যন্ত আছে, সাধারণ সংকেতগুলো কিন্তু নেই। কিন্তু আমি তোমাদের এইভাবে করে বোঝাচ্ছি কেন, কারণ হচ্ছে সুবিধা কি হবে, তোমাকে যদি পরপর কতগুলো যৌগ তোমাকে ড্র করতে বলে তুমি করতে পারবে, যেমন প্রশ্ন দিক তেমন তুমি করতে পারবে। ঠিক আছে, কিভাবে গঠিত হচ্ছে সেগুলো তুমি বুঝতে পারবে, তো একবারে সম্পূর্ণ হয়ে যাবে, এই জন্য কিন্তু আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি একবারে। ঠিক আছে, আচ্ছা এবার এখানেও খেয়াল করে দেখো, প্রথমে যেটা পেলাম প্রোপানন, তার সঙ্গে CH2 যোগ করো, কি পাচ্ছ দেখো, এটা পাচ্ছ বিউটানন, আবার বিউটাননের সঙ্গে CH2 যোগ করো, মানে একটা কার্বন দুটো হাইড্রোজেন যোগ করো, দেখো এটা পাচ্ছ। তার মানে এটাও কিন্তু একটা সমগণীয় শ্রেণী, কারণ এই যে কিটোন এটাও কিন্তু একটা সমগণীয় শ্রেণী হবে। ঠিক আছে, আচ্ছা সমগণীয় শ্রেণী আরেকবার সংজ্ঞাটা কি ছিল বলে দিচ্ছি, যেহেতু সবার মধ্যে সিও মানে কিটোন আছে, সবার রাসায়নিক ধর্ম একই হবে। এবার সমগণীয় শ্রেণী কেন বলছি, এরা একই মৌল দ্বারা গঠিত, দেখো প্রত্যেকে কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত, একই মৌল দ্বারা গঠিত, একই সাধারণ আণবিক সংকেত বিশিষ্ট, একই রাসায়নিক ধর্ম বিশিষ্ট, এবং পরপর দুটো যৌগের মধ্যে একটা কার্বন এবং দুটো হাইড্রোজেন পরমাণুর পার্থক্য বিশিষ্ট এরকম যৌগের যে শ্রেণী তাকে আমরা বলি হচ্ছে সমগণীয় শ্রেণী। তাই কিটোন কিন্তু একটা সমগণীয় শ্রেণীর মধ্যে পড়বে, এইভাবে পরপর চলতেই থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার এটা হচ্ছে এটা গঠন সংকেত দিতে পারে। ঠিক আছে, মানে বললো তোমাকে হচ্ছে যে অ্যাসিটোনের বা হচ্ছে প্রোপাননের গঠন সংকেত লেখো, তো আমি লাস্টে যেটা বড় সেটা শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সমগণীয় শ্রেণীটাও কিন্তু এর মাধ্যমে গত ভিডিওতে আমি বুঝিয়েছিলাম, আর এখানেও কিন্তু সমগণীয় শ্রেণীটা একবার আমি বলে দিচ্ছি, যে সমগণীয় শ্রেণী বলার সময় আর কোনো আমাদের মনে আর কোনো হচ্ছে কনফিউশন না থাকে। আচ্ছা এবার এখানে কি করবে দেখো, গঠন সংকেত মানে কি, তোমাকে বন্ড দিয়ে করতে হবে, তো সিওটা তো থাকবে, তো সিওর জন্য আমরা কি করেছি, এটা হচ্ছে স্ট্রাকচার, তার ফলে প্রথমে এরকম করে নিব সি ডবল বন্ড ও, এই যে এইটুকুটা হয়ে গেল সিও। এবার কি দেখো, এদিকে দুটো কার্বন বসিয়ে দিলে, এদিকেও দুটো কার্বন বসিয়ে দিলে, প্রত্যেক কার্বনে কি করবে, মোট 4টে করে হাত করবে, করে দিলাম, প্রত্যেক হাতে হাইড্রোজেন বসিয়ে দিবে, তাহলে কিন্তু গঠন সংকেত পেয়ে যাবে, ভেরি ইজি, তাই না। দেখো এবার মোট গুণটা দেখো, এদিকে C2H5, এটা C2H5, এটা থেকে গেল CO, এটা হচ্ছে C2H5। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এখানে মনে রাখো ওনটা হচ্ছে কিন্তু কিটোনের পরিচালক, যেটাকে এখানে শব্দ প্রত্যয় বলা হয়, তো আমি ওইভাবে জটিল কোনো ভাষা ইউজ করছি না, খুব সহজে এইভাবে বুঝতে পারো, ওন মানে কিটোন। ঠিক আছে, নোট করে নাও। এবার আমাদের 6 নম্বর কার্যকরী মূলক বা শেষ কার্যকরী মূলক, যদিও এটা কিন্তু তোমাদের সিলেবাসে সেইভাবে নেই, তাও এরারও কিন্তু আইইউপিএসসি নাম বা বাকি প্রত্যেকটা অংশ আমরা অল্প করে দেখে নেব। ঠিক আছে, আগে একই রকম ভাবে দেখে নেব। তো 6 নম্বর কার্যকরী মূলক নাম কি, ইথার। কার্যকরী মূলকের নাম কি, ইথার বা অ্যালকক্সি, ইথার বা অ্যালকক্সি। ঠিক আছে, আচ্ছা এবার
এই ইথার মূলকটা যদি কোনো জৈব যৌগে উপস্থিত থাকে তাহলে সেই যৌগটাকে আমরা কোন শ্রেণীর যৌগ বলবো? শ্রেণীর নামটাও কিন্তু একই, ইথার বা অ্যালকক্সি অ্যালকেন। ইথার বা অ্যালকক্সি অ্যালকেন। ঠিক আছে, তোমরা শুধু ইথারটাই মনে রাখতে পারো যে কার্যকরী মূলকের নামটাও ইথার, আর হচ্ছে ইথার যদি কোনো জৈব যৌগে থাকে তাহলে তাকে আমরা ইথার শ্রেণীর যৌগ বলতে পারবো, দুটো একই। আচ্ছা, কার্যকরী মূলকের সংকেত। সংকেত কি? সিঙ্গেল বন্ড অক্সিজেন সিঙ্গেল বন্ড। তার মানে কি? আবার আগের মতো ভাবো, মাঝখানে অক্সিজেন থাকবে আর দুই দিকে কিছু না কিছু যুক্ত হবে। কি যুক্ত হবে? এখানেও কিন্তু কোনো না কোনো অ্যালকিল মূলক বা জৈব মূলক যুক্ত হবে। ঠিক আছে, জৈব মূলক আমি গত ভিডিওতে ডিটেলস আগে আলোচনা করেছিলাম। আচ্ছা, এবার গঠন সংকেত কি হবে দেখো। আমরা গঠন সংকেতে কি পড়েছি? যার যত যোজ্যতা তার সঙ্গে ততগুলো করে বন্ড থাকবে, এটাই গঠন সংকেত। তো অক্সিজেনের যোজ্যতা কত? 2। দেখো অক্সিজেনের সঙ্গে দুটো বন্ড আছে, তার মানে এটাই কিন্তু এর হচ্ছে গঠন সংকেত। ঠিক আছে, তো এর হচ্ছে কি কি একই দেখলাম, মূলকের নাম আর শ্রেণীর নামটাও একই, কার্যকরী মূলকের সংকেত, কার্যকরী মূলকের গঠন সংকেতও একই। ঠিক আছে, এবার সাধারণ সংকেত। সাধারণ সংকেত কি? CnH2n+2। ঠিক আছে, CnH2n+2 O। ও তো থাকবে যেহেতু ইথারে হচ্ছে O, তো CnH2n+2 O, এটা হচ্ছে সাধারণ সংকেত। আচ্ছা, এখানে n সমান সমান কি? এখানে n সমান সমান কার্বন পরমাণুর সংখ্যা। এখানে n কোথা থেকে শুরু? এখানে কিন্তু n 2 থেকে শুরু। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাদের না মনে রাখলেও চলবে। সাধারণ সংকেতগুলো আবার বলছি, তোমাদের না মনে রাখলেও চলবে। যারা ভালো করে বুঝতে চাইছো পরপর কিভাবে যৌগগুলো ফরমেশন হচ্ছে, তারা হচ্ছে এই করতে পারো, অবশ্যই মনে রাখতে পারো, বা এইভাবে করলে সুবিধা হবে। কিন্তু যাদের বেশি কঠিন বলে মনে হচ্ছে, কঠিন তো যদিও মনে হওয়ার কথা না, কারণ আমি প্রত্যেকটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তো যাদের এইগুলো মনে রাখতে অসুবিধা হচ্ছে, এগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য লাগবে না। কিভাবে ফরমেশন হচ্ছে এটা বোঝানোর জন্য আমি সাধারণ সংকেতটা বলছিলাম। ঠিক আছে, তো যাই হোক, এখানে কিন্তু n হচ্ছে 2 থেকে শুরু করে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, একই রকম প্রত্যেকটাই কিন্তু তাই ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে 2 থেকে শুরু। আচ্ছা, এবার আইইউপিএসি নাম, এর জন্য কিন্তু বিশেষ নাম আছে। বিশেষ কি আছে বলছি ব্যাপারটা। এখানে কি হচ্ছে? অ্যালকেন প্লাস ইউপ্যাক নামে আইইউপিএসি নামে নিয়মটা কি? অ্যালকেন প্লাস অক্সি। অক্সি কেন হচ্ছে? যেহেতু এখানে দেখো কার্যকরী মূলকে কি আছে? ও আছে, ও মানে অক্সিজেন, তো অক্সিজেনের জন্য অক্সি কথাটা এখানে যোগ হয়, তো অ্যালকেন প্লাস অক্সি, এটা কি হবে? অ্যালকক্সি। অ্যালকেন প্লাস অক্সি কি হয়ে যাবে? অ্যালকক্সি। আর তার সঙ্গে কি হবে? অ্যালকেন। এই যেখানে লিখেছি অ্যালকক্সি অ্যালকেন, এটাই কিন্তু আসবে। তো এটা কি করে করবে বলছি, সহজ, কিন্তু একটু মনে রাখতে হবে, একটু বিশেষ ব্যাপার আছে। অ্যালকেনের সঙ্গে অক্সি যোগ হবে, দিয়ে হবে অ্যালকক্সি। আর একটা কি পাবো? আর একটা আমরা শুধু অ্যালকেন পাবো। তো এই জন্য আইইউপিএসি নামের নিয়মটা মনে রাখো, অ্যালকক্সি অ্যালকেন। আচ্ছা, এবার 2 থেকে শুরু, তাহলে আমরা আবার আগের মতো n=2 থেকে শুরু করবো। তো কি পাবো দেখা যাক, C2H6O। C2H6O, কিন্তু ইথার যেহেতু কেমন হবে? এরকম হতেই হবে, তাই না? আচ্ছা, এবার ভাবো অক্সিজেন বাদ দিলে কি থাকছে? C2H6। এবারে 2 দিকে কি বসবে? আমি বললাম 2 দিকে কোনো না কোনো কিন্তু অ্যালকিল মূলক বসবে। অ্যালকিল মূলক কি কি হয়? মিথাইল, ইথাইল, প্রোপাইল ইত্যাদি। ঠিক আছে, আমরা ডিটেলসে পড়েছিলাম। তো এবার C2H6 মানে কি? দুটো CH3। ঠিক আছে, দুটো CH3। আচ্ছা, এর সাধারণ নাম কি? সাধারণ নাম হচ্ছে, যেহেতু দুটো মিথাইল আছে ওই জন্য ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল ইথার, এটা কিন্তু এর সাধারণ নাম বা রাসায়নিক নাম। ঠিক আছে, আর এখানে হেডিং দিলাম না, বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এর আইইউপিএসি নামটা আমরা পরে করছি, আগে পরেরটা করে নিই। কেন করছি বুঝতে পারবে। প্রথমে n=3টা আমরা করে নিই, এর আইইউপিএসি নামটা আমরা এর পরে করছি, তাহলে তোমরা নিয়মটা বুঝতে পারবে। ঠিক আছে, এখানে আমরা কি করব? আইইউপিএসি নামটা লিখব, আর এর নিচে যেটা লিখছি সেটা হচ্ছে সাধারণ নাম। ঠিক আছে, তো n=3 বসাও, কি হচ্ছে? C3H8O। C3H8O, তাহলে যেহেতু এটা ইথার, তো কেমন হবে? এই যে এটা তো হবে, এরকম স্ট্রাকচার থাকবে। এবার দেখো অক্সিজেন দিলে কি বাকি থাকছে? C3H8। C3H8 মানে আমরা কি লিখতে পারি? দেখো আগের মতোই, কিটোনের মতোই, একটা CH3 একটা C2H5 দিলে কি হয়ে যাচ্ছে? C3H8। ঠিক আছে, দেখো 3টে কার্বন 8টা হাইড্রোজেন, আর অক্সিজেন তাকে দিয়ে দিয়েছি।
তো কেউ চাইলে C2H5 টা এদিকেও দিতে পারে, কেউ চাইলে এদিকেও দিতে পারে। এটার নাম কি হবে? এটার নাম হতে পারে মিথাইল, CH3 মানে মিথাইল, C2H5 মানে ইথাইল, তাই মিথাইল ইথাইল ইথার এটা হতে পারে। এবার অ্যালফাবেটিক্যালি মানে বাংলা হচ্ছে বর্ণ অনুযায়ী প্রথমে কোনটা আসবে? ইথাইলের হর্ষ হয়ে আসবে, তারপরে মিথাইলের ম আসবে। সেই জন্য সঠিক নাম এটার কি হবে? ইথাইল, ইথাইল মিথাইল, ইথাইল মিথাইল কি হবে? ইথার। ঠিক আছে, ইথাইল মিথাইল ইথার। ক্লিয়ার? আচ্ছা, এবার আইইউপিএসি নামটার জন্য ভালো করে বুঝতে হবে। দেখো এবার দেখো অক্সিজেনের দেখো দুই দিকে দুটো কার্বন আছে, এদিকে একটা আছে CH3 একটা কার্বন, তার সঙ্গে তিনটা হাইড্রোজেন। তো হাইড্রোজেন দেখবে না, কার্বনটা দেখবে। দেখো অক্সিজেনের মানে ইথার যেটা আসলে কি অক্সিজেন, তার বাম দিকেও কার্বন আছে, ডান দিকেও কার্বন আছে। এবার এই যে অ্যালকেন প্লাস অক্সি, এটা কার জন্য প্রযোজ্য? অক্সিজেনের সঙ্গে যেদিকে কার্বন সংখ্যা কম আছে সেটাকে এইভাবে যুক্ত করব। ঠিক আছে, কি বললাম? অক্সিজেনের বাম দিকেও কার্বন আছে, ডান দিকেও কার্বন আছে। অক্সিজেনটা কোন কার্বনের সঙ্গে যুক্ত হবে? যার সঙ্গে কম কার্বন থাকবে তার সঙ্গে অক্সিজেনটা যুক্ত হবে। এবার এই যে অ্যালকেন প্লাস অক্সি, এই নিয়মটা কিন্তু এর জন্য। ঠিক আছে, দেখো আবার বলছি, অক্সিজেনের বাম দিকেও কার্বন আছে, ডান দিকেও কার্বন আছে। তো এই যে অক্সিজেনটা কার সঙ্গে যুক্ত হবে? যেদিকে কম কার্বন থাকবে তার সঙ্গে অক্সিজেনটা যুক্ত হবে। যেমন অক্সিজেনটা বাম দিকে যে CH3 তার সঙ্গে যুক্ত হলো। এবার ভাবো, এবার একটু অংশটা আগে বক্সের মধ্যে যেটা বলছি, এর মধ্যে কার্বন কটা আছে? একটা। তো একটা কার্বন যুক্ত অ্যালকেন আমাকে খুঁজতে হবে। তো একটা কার্বন যুক্ত অ্যালকেন কি হয়? মিথেন। তার সঙ্গে কি যুক্ত হবে? অক্সি, মিথেন প্লাস অক্সি। ঠিক আছে, তার মানে এই যে বক্সের মধ্যে এইটুকুটার আইইউপিএসি নাম কি হলো? মিথেন প্লাস অক্সি। তো মিথেন প্লাস অক্সি কি হয়ে যাবে? মিথক্সি। মিথেন প্লাস অক্সি কি হয়ে যাবে? মিথক্সি, মিথক্সি। আচ্ছা, এবার এই যে কার্বনটা বাকি থাকলো, মানে এই যে হাইড্রোকার্বনটা বাকি থাকলো এইটুকু, এর নাম কি অনুযায়ী হবে? সাধারণ অ্যালকেনের নাম অনুযায়ী হবে। ওই জন্যই দেখো অ্যালকক্সি লেখা আছে। এই যে অ্যালকেন প্লাস অক্সি মানে এখানে মিথেন প্লাস অক্সি, মিথক্সি হলো এইটুকুটা, অ্যালকক্সির জায়গায় মিথক্সি হলো। আর অ্যালকেনটা কি হবে? বাদ বাকি যে কার্বনটা আছে সেটা দিয়ে আমরা অ্যালকেনের নামকরণ করবো। তো এখানে কি আছে দেখো? C2H5। তো শুধু কার্বন দেখবো, কটা কার্বন আছে? দুটো। দুটো কার্বন যুক্ত অ্যালকেনকে আমরা কি বলি? একটার জন্য মিথেন, দুটোর জন্য ইথেন। তাহলে কি হবে? মিথক্সি ইথেন। এটাই হচ্ছে কিন্তু এর আইইউপিএসি নাম। ঠিক আছে, এবার প্রথমটাতে চলে আসো। প্রথমটা কেন করিনি তার কারণ হচ্ছে দেখো প্রথমটার কি ছিল? এদিকেও একটা কার্বন, এদিকেও একটা কার্বন। তাই তুমি যদি দুই দিকে একই সংখ্যক কার্বন থাকে, এখানে কম বেশির কোনো ব্যাপার নেই। তুমি যে কোনো একটাকে বা প্রথমটাকে তুমি হচ্ছে অক্সিজেনের সঙ্গে যুক্ত করো, বাকি যেটা থাকবে একই। ঠিক আছে, তো এবার এখানে দেখো কি হবে? একটা কার্বন, তার জন্য অ্যালকেন কি হবে? এই যে অ্যালকেনটা কি হবে? মিথেন, তার সঙ্গে অক্সিজেন যুক্ত, মিথক্সি। আগের মতো এইটুকু অংশটা একই, দেখো মিথক্সি। এই বক্সের মধ্যে কি হলো? মিথক্সি। আচ্ছা, আর যেটা বাকি থাকলো CH3, এর মধ্যে কটা কার্বন আছে? একটা কার্বন। তো এবার অ্যালকেন করতে হবে, একটা কার্বন যুক্ত অ্যালকেন কি হয়? মিথেন, মানে কি হয়ে যাচ্ছে? মিথক্সি মিথেন। ঠিক আছে, খুবই ইজি, শুধু একটু বুঝতে হবে। আচ্ছা, এবার n = 3 4 দিয়ে একটা করে দিই, তাহলেই হয়ে যাবে। দেখো n = 4 দিয়ে কি হবে? বসাও C4H10O, তাই হচ্ছে। এবার ওটা মাঝখানে বসিয়ে দাও, সিঙ্গেল। এবার দেখো কি বাকি থাকছে? C4H10। তো C4H10 মানে কি? দুটো C2H5 মূলক বা দুটো ইথাইল মূলক হচ্ছে C2H5। তাহলে দেখো মোট সংকেত পেয়ে যাচ্ছে C4H10O। এবার এখানেও দেখো অক্সিজেনের বাম দিকেও কার্বন আছে, ডান দিকেও কার্বন আছে, বাম দিকেও দুটো, ডান দিকেও দুটো। তখন তুমি যে কোনো একটা কে অক্সিজেনের সঙ্গে যুক্ত করবে, সেটা হয়ে যাবে অ্যালকক্সি মানে অ্যালকেন প্লাস অক্সি। বাকি যেটা বাঁচবে ওটা অ্যালকেনের নিয়ম অনুযায়ী হবে। তো আমি তো বাম দিকেরটাকে প্রথমে আমি করছি। ঠিক আছে, আর ডান দিকেরটা তাহলে আমাদের করতেও সুবিধা হবে, অ্যালকক্সি অ্যালকেন নামটাকেও জাস্টিফাই করা হবে। ঠিক আছে, তো এবার দুদিকে একই থাকলে কোনো ব্যাপার না, যে কোনো একটার সঙ্গে তুমি করতে পারো। বা তোমাকে কিন্তু এইভাবে দেখাতেও হবে না, তুমি যে কোনো একটার সঙ্গে জাস্ট তুমি নামটা লিখতে হবে, তোমাকে কিন্তু এইভাবে বক্স করে দেখাতে হবে না, আমি বোঝানোর জন্য বলছি। ঠিক আছে, তো দেখো এখানে এটা করবো। প্রথমে দুটো কার্বন যুক্ত অ্যালকেন কি হবে? ইথেন প্লাস অক্সি, ইথক্সি। তাহলে এইটুকু বক্সের মধ্যে অংশটা কি হলো? ইথক্সি। ঠিক আছে, ইথক্সি। এবার এখানে যেটা বাঁচলো, এখানে দুটো কার্বন আছে, দুটো কার্বন যুক্ত আমাকে কি করতে হবে? অ্যালকেন করতে হবে। এই যে অ্যালকক্সির বদলে কি হলো? ইথক্সি।
অ্যালকেনটা এখানে কি হবে, দুটো কার্বন যুক্ত অ্যালকেনকে আমরা কি বলি, ইথেন। তাহলে কি হয়ে যাবে, ইথক্সি ইথেন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা হচ্ছে একই রকম দেখবো সমকোণীয় শ্রেণীর কনসেপ্ট। আচ্ছা, এবার যদি বলে যে সরলতম ইথার কোনটা, ডাইমিথাইল ইথার, তার আইউপিএসি নাম লিখো, মিথক্সি মিথেন। ঠিক আছে, সর্বনিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট ইথার কোনটা, প্রথমে যেটা আছে সেটাই সর্বনিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট। আচ্ছা, এবার দেখবে একই রকম ব্যাপার, প্রথমটার সঙ্গে মানে মিথক্সি মিথেনের সঙ্গে CH2 যোগ করো, একটা কার্বন দুটো হাইড্রোজেন যোগ করলে এটা পাচ্ছ, এটার সঙ্গে আবার CH2 যোগ করো, এটা একই পাচ্ছ। কারণ এটাও কিন্তু একটা সমবর্ণীয় শ্রেণী। কারণ কি, কারণ প্রত্যেকের মধ্যে ও আছে, মানে অক্সি আছে, মানে ইথার আছে, প্রত্যেকের রাসায়নিক ধর্ম একই রকম হবে। তাই কি বলবো, একই মৌল দ্বারা গঠিত, এটা দেখো কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত, একই মৌল দ্বারা গঠিত, একই সাধারণ আণবিক সংকেত বিশিষ্ট, এই যে এটা সাধারণ আণবিক সংকেত। আচ্ছা, এবার এক রাসায়নিক ধর্মের বা হচ্ছে একই রাসায়নিক ধর্ম বিশিষ্ট এবং পরপর দুটি যৌগের মধ্যে CH2 পার্থক্য বিশিষ্ট জৈব যৌগের যে শ্রেণী তাকে বলা হয় সমকোণীয় শ্রেণী। তাই ইথারও কিন্তু একটা সমকোণীয় শ্রেণী। ঠিক আছে, পরপর করে এরকম চলতেই থাকবে। তো আমাদের কার্যকরীমূলক শেষ হয়ে গেল, এরপরে আমরা সমকোণীয় শ্রেণী পড়বো। তো সমকোণীয় শ্রেণী সম্পূর্ণ বুঝিয়ে দিলাম। ঠিক আছে, সমকোণীয় শ্রেণী কি কি হবে এখানে আরেকবার বলে দিচ্ছি। আমরা আজকে 4টা কার্যকরীমূলক পড়লাম, গত ভিডিওতে আমরা 2টো কার্যকরীমূলক পড়েছিলাম, অ্যালকোহল আর হচ্ছে হাইড্রক্সিল মূলক আর হচ্ছে অ্যালডিহাইড মূলক। আর তার আগে হাইড্রোকার্বন অংশে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের ক্ষেত্রেও কিন্তু এরকম দেখেছিলাম যে CH2 যোগ করলে পরেরগুলো পাচ্ছে বা CH2 বিয়োগ করলে আগেরটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তার মানে সমকোণীয় শ্রেণী কি, এই প্রত্যেকটা কিন্তু সমকোণীয় শ্রেণী। ঠিক আছে, আজকে যে 4টা কার্যকরীমূলকের শ্রেণী পড়লাম তারা প্রত্যেকে সমকোণীয় শ্রেণী। এর আগের দিন যে 2টো কার্যকরীমূলকের শ্রেণী পড়েছিলাম তারা সমকোণীয় শ্রেণী। এবং হাইড্রোকার্বন মানে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেন এরাও কিন্তু সমকোণীয় শ্রেণী। তাহলে সমকোণীয় শ্রেণীর সংজ্ঞাটা কি আমরা দেখে নিই। আচ্ছা, একই মৌল দ্বারা গঠিত, একই সাধারণ সংকেত বিশিষ্ট, একই রাসায়নিক ধর্ম বিশিষ্ট। কারণ কার্যকরীমূলক একই মানে রাসায়নিক ধর্ম একই, এটা আমি আগের ভিডিওতে বুঝিয়েছি। এবং কি হবে, পরপর দুটো যৌগের মধ্যে একটা কার্বন এবং দুটো হাইড্রোজেন পরমাণুর পার্থক্য বিশিষ্ট যৌগের যে শ্রেণী সেটাই হচ্ছে সমকোণীয় শ্রেণী। এবার এর সঙ্গে CH2 যোগ করলে পরেরটা পাবো, এরকম চলতেই থাকবে। যেমন আগেরগুলো তো দেখলে, আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এবার আমরা সমকোণীয় শ্রেণী পড়বো। আচ্ছা, এবার এখানে যদি গঠন সংকেত দেয়, তো গঠন সংকেত এটা খুবই ইজি, বুঝতেই পারছো। গঠন সংকেত মানে তোমাকে বন্ড দিয়ে দেখাতে হবে। তুমি কোনটা দেখাবো, এই এটার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি বুঝে। ঠিক আছে, লাস্ট ডেটটা বড় আছে, এটা দেখিয়ে দিচ্ছি গঠন সংকেত। ঠিক আছে, তো যারা গঠন সংকেত এই পর্যন্ত করেছে তাদের দেখবে আর কোনো প্রবলেম হবে না। তো কি ছিল, C2H5 ও C2H5, এটা ছিল ইথক্সি ইথেন। আচ্ছা, এর গঠন সংকেত কি হবে দেখো, অক্সিজেন দিয়ে দিলে, এবার দেখো বাম দিকে কটা কার্বন, দুটো, তো দুটো কার্বন দিয়ে দিলে, ডান দিকে কটা কার্বন, দুটো দিয়ে দিলে, প্রত্যেক কার্বনে মোট 4টে করে হাত হবে বা 4টে করে যোজ্যতা হবে, বসিয়ে দিলে প্রত্যেক হাতে বা প্রত্যেক যোজ্যতায় কি বসবে, হাইড্রোজেন। ঠিক আছে, এখানে একটা হাইড্রোজেন, সরি এই একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, প্রত্যেক হাতে হাইড্রোজেন আমরা পড়ে আসছি। এবার দেখো গঠন সংকেত আমরা পেয়ে গেছি কিভাবে, দেখো এইটুকু অংশে দেখো দুটো কার্বন, 1 2 3 4 5, 5টা হাইড্রোজেন। এটা হচ্ছে একটা C2H5, এটা হচ্ছে একটা C2H5, এখানে দেখো 5টা হাইড্রোজেন আছে, মাঝখানে অক্সিজেন মানে অক্সি। ঠিক আছে, এই হচ্ছে গঠন সংকেত। তো এবার আমরা 6টা কার্যকরী মূলক আছে এবং তাদের সাধারণ IUPAC নামগুলো পড়লাম। আবার বলছি সাধারণ কেন বলছি, কারণ আজকে যেগুলো IUPAC নামগুলো পড়লাম ওগুলো কিন্তু 100% ঠিক আছে বা তোমাদের ক্লাসের জন্য ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আমরা পজিশনগুলো উল্লেখ করিনি। তার জন্য আমি আরেকটা ভিডিওতে শুধু IUPAC নামটা নিয়ে আলোচনা করবো। সেক্ষেত্রে দেখবে এটাই কিন্তু 19-20 চেঞ্জ হবে, মানে শুধু পজিশনটা উল্লেখ করবো। এটা লিখলেও কিন্তু আমাদের কাটবে না, কোনো চিন্তার কিছু নেই। কিন্তু এখানে আমরা পজিশনটা উল্লেখ করিনি, ওখানে আমরা আরো বিভিন্ন রকম দেখবো, সেখানে আমরা পজিশনটা উল্লেখ করবো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা সমকোণীয় শ্রেণী সম্বন্ধে ডিটেলসে পড়বো। সমকোণীয় শ্রেণী বলেই দিলাম, তো প্রথমে আমি হচ্ছে সংজ্ঞাটা লিখে দিচ্ছি, বৈশিষ্ট্যগুলো কিছু কিছু আমি বলেছি, আরো কিছু কিছু বৈশিষ্ট্য পাবো এবং এর গুরুত্ব সম্বন্ধে জানবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা হয়ে যাবে। তো এবার সমকোণীয় শ্রেণীর সংজ্ঞাটা দেখে নিই। তো সংজ্ঞাটা কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা কার্যকরীমূলক বলার সময় সমকোণীয় শ্রেণী জিনিসটা বুঝিয়ে বলেছি, আশা করি বুঝতে পেরেছো। তো সেখান থেকে সংজ্ঞাটা আসছে। দেখো সমকোণীয় শ্রেণী কাকে বলবো, একই উপাদান মৌল সমতা দ্বারা গঠিত, এটা বলেছিলাম, একই সাধারণ আণবিক সংকেত বিশিষ্ট। তাহলে কোনটা সাধারণ সংকেত বুঝতে পেরেছো, প্রত্যেকটা কার্যকরী মূলকের সাধারণ সংকেত হচ্ছে একই, সেজন্য প্রত্যেকে হচ্ছে কি একটা সমকোণীয় শ্রেণী। এছাড়া একই কার্যকরী মূলক বিশিষ্ট, মানে যাদের মধ্যে একই কার্যকরী মূলক আছে তারা হচ্ছে এক একটা সমকোণীয় শ্রেণী। এবং
তাদের রাসায়নিক ধর্ম একই হবে। আচ্ছা, সমধর্মী মানে রাসায়নিক ধর্ম একই যৌগ সমূহকে আণবিক ওজন বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজালে, মানে আণবিক গুরুত্ব বাড়ছে এরকম পরপর সাজালে যদি কি হয়, এমন একটা শ্রেণীর উদ্ভব হয় যার পরপর দুটি সদস্যের মধ্যে আণবিক সংকেতের মধ্যে কি হবে, CH2 পার্থক্য থাকবে, একটা কার্বন আর দুটো হাইড্রোজেন পরমাণু পার্থক্য থাকবে। তাহলে সেই শ্রেণীকে আমরা কি বলবো, সমগণীয় শ্রেণী। এবং এই সমগণীয় শ্রেণীর প্রতিটি সদস্যকে কি বলবো, পরস্পরের সমগণ। তো এই সংজ্ঞাটা কিন্তু 2 নম্বরের জন্য দেয়। আচ্ছা, এবার সমগণীয় শ্রেণীর উদাহরণ কি হবে, তো আমি কিন্তু একদম হাইড্রোকার্বন থেকে মানে 4 নম্বর ভিডিও থেকে কিন্তু তোমাদের সমগণীয় শ্রেণীর সম্বন্ধে ধারণা দিয়ে আসছে। অ্যালকেন একটা সমগণীয় শ্রেণী, এছাড়া অ্যালকিন একটা সমগণীয় শ্রেণী, এছাড়া অ্যালকাইন একটা সমগণীয় শ্রেণী, ঠিক আছে, এটা আমি আগেও বলেছিলাম। এছাড়া গত ভিডিওতে যে দুটো কার্যকরী মূলক আমরা পড়েছিলাম 1 এবং 2, হাইড্রক্সিল মূলক অ্যালকোহল শ্রেণী একটা সমগণীয় শ্রেণী, অ্যালডিহাইড শ্রেণী একটা সমগণীয় শ্রেণী। আজকের ভিডিওতে যে 4টা কার্যকরী মূলক আমরা পড়লাম, কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণী হচ্ছে একটা সমগণীয় শ্রেণী, অ্যামিনো শ্রেণী হচ্ছে একটা সমগণীয় শ্রেণী, ইথার হচ্ছে একটা সমগণীয় শ্রেণী, কিটোন হচ্ছে একটা সমগণীয় শ্রেণী, তাই না? প্রত্যেকটা বলার সময় বলতে বলতে গেছি তোমাদের, তাহলে প্রতিটা হচ্ছে সমগণীয় শ্রেণী। এবং এবং কোনো একটা শ্রেণীর যে কোনো দুটো যৌগ হচ্ছে বা প্রতিটা সদস্য হচ্ছে পরস্পরের সমগণ। যেমন যদি আমি বলি যে CH3OH, এটা কি ইথাইল অ্যালকোহল, আর C2H5OH, সরি CH3OH হচ্ছে মিথাইল অ্যালকোহল, C2H5OH হচ্ছে ইথাইল অ্যালকোহল। কারণ যেহেতু দুটোর মধ্যেই OH আছে, একই কার্যকরী মূলক আছে, তার মানে এরা দুটো কিন্তু একই শ্রেণীর অন্তর্ভুক্ত, একই সমগণীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। আর যেহেতু এরা একই সমগণীয় শ্রেণীর দুটো সদস্য, তাই এরা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক কি, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এরা পরস্পরের সমগণ, ঠিক আছে। এখান থেকে কিন্তু এরকম একটা শর্ট প্রশ্ন দেয় তোমাকে, একই কার্যকরী মূলক যুক্ত 2 বা 3 বা 4টা যৌগ দিয়ে দিবে, দিয়ে বলবে এদের মধ্যে সম্পর্ক কি। তখন তুমি উত্তর কি বলবে, যেহেতু এই প্রতিটি জৈব যৌগে একই কার্যকরী মূলক বর্তমান, তাই এরা একই সমগণীয় শ্রেণীর সদস্য এবং এদের মধ্যে সম্পর্ক হলো এরা পরস্পরের সমগণ। ক্লিয়ার? আচ্ছা, এবার এই সংজ্ঞাটাকে বিশ্লেষণ করলেই কিন্তু আমরা বৈশিষ্ট্য পেয়ে যাবো। তো বৈশিষ্ট্য কিন্তু এমনিও লিখতে দিতে পারে, তাছাড়া বৈশিষ্ট্যের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু একটা শর্ট প্রশ্ন। যেমন কোন একটা সমগণীয় শ্রেণীর সমস্ত সদস্য একই মৌল দ্বারা গঠিত, সংজ্ঞাতেই আছে। তারপরে একই সাধারণ সংকেতের সাহায্যে প্রকাশ করা যায়, এটাও সংজ্ঞাতে আছে। আচ্ছা, একটা কার্বন আর দুটো হাইড্রোজেন পরমাণুর পার্থক্য হবে, এটাও সংজ্ঞাতে আছে। এবার এখান থেকে একটা প্রশ্ন দেয় যে পরপর দুটি সমগণীয় শ্রেণীর যৌগের মধ্যে আণবিক গুরুত্বের কত পার্থক্য হয়। এটা কিন্তু আমি হাইড্রোকার্বনের ক্ষেত্রে হিসেব করেও দেখেছিলাম, CH2 পার্থক্য হয়। তো কার্বনের আণবিক গুরুত্ব 14 আর হাইড্রোজেন H2 হচ্ছে 1/2, সরি কার্বনের আণবিক গুরুত্ব হচ্ছে 12, কার্বনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 12 আর হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 1, তো H2 মানে 1/2, তো মোট হচ্ছে 14। তারপরে সমগণীয় শ্রেণীর পরপর দুটো যৌগের মধ্যে আণবিক গুরুত্বের পার্থক্য কত হবে, 14 পার্থক্য হবে বা 14 এককের পার্থক্য হবে। এটাও কিন্তু শর্ট প্রশ্ন বা MCQতে দেয়, ঠিক আছে, ওটাই 3 নম্বর পয়েন্ট হয়েছে। আচ্ছা, এবার যেহেতু এদের কার্যকরী প্রত্যেকের একই সমগণীয় শ্রেণীর যৌগগুলোর যেহেতু কার্যকরী মূলক একই আছে, তাদের কি হবে, বেশিরভাগ রাসায়নিক ধর্ম একই হবে। এটা 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর আর 6 নম্বর পয়েন্ট দুটো একটু আলাদা দেখো। 5 নম্বর পয়েন্টটা কি, আণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে একই সমগণীয় শ্রেণীর যৌগগুলোর ভৌত ধর্ম যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক প্রভৃতি কি বৃদ্ধি পাবে। যেহেতু কার্বন সংখ্যা বাড়ছে, হাইড্রোজেনের সংখ্যা বাড়ছে, তাই স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, ঘনত্ব বৃদ্ধি পাবে, কিন্তু দ্রাব্যতার উদ্বায়িতা কিন্তু হ্রাস পাবে, ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর পয়েন্টটা খুবই ভালো বৈশিষ্ট্য, একই সমগণীয় শ্রেণীর প্রতিটি সদস্যকে একই সাধারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায়, মানে এদের প্রস্তুত প্রণালীও কিন্তু একই। এবার আরেক ধরনের প্রশ্ন দিতে পারে যে সমগণীয় শ্রেণীর গুরুত্ব কি। তো গুরুত্ব আর বৈশিষ্ট্য কিন্তু এক বাকার নয়, গুরুত্ব বৈশিষ্ট্য কিন্তু দুটো আলাদা হচ্ছে প্রশ্ন। তো সমগণীয় শ্রেণীর গুরুত্ব বললে কি বলবে আমি বলে দিচ্ছি, তোমরা নিজের মতো করে লিখে নাও সেটা। তো দুটো পয়েন্ট বলবে। 1 নম্বর বলবে যে একই সমগণীয় শ্রেণীর যে কোনো মৌলের সাধারণ ধর্ম জানা থাকলে ওই শ্রেণীর অন্য মৌলগুলোর ধর্ম সম্বন্ধেও ধারণা পাওয়া যায়, এটা একটা বলবে। আর কোন ধর্ম, মূলত রাসায়নিক ধর্ম। আবার বলছি, সমগণীয় শ্রেণীর গুরুত্বের প্রথম পয়েন্টটা কি বলবে, যে একই সমগণীয় শ্রেণীর অন্তর্গত যে কোনো একটি যৌগের রাসায়নিক ধর্ম সম্বন্ধে জানা থাকলে ওই সমগণীয় শ্রেণীর অন্যান্য
যৌগের রাসায়নিক ধর্ম সম্বন্ধেও ধারণা পাওয়া যায়। এটা একটা। 2 নম্বর তা কি বলবে, যে 6 নম্বর পয়েন্টটা, যে একই সমকোণীয় শ্রেণীর প্রতিটি সদস্যকে একই সাধারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায়। ঠিক আছে, তাই আমরা যদি যে কোনো একটা সমকোণীয় শ্রেণীর যে কোনো একটা যৌগের প্রস্তুতি সম্বন্ধে জানতে পারি, তাহলে ওই একই শ্রেণীর বাকি যৌগগুলো কিভাবে প্রস্তুত করতে হবে সেটাও কিন্তু আমরা জানতে পারি। ঠিক আছে, তো হচ্ছে প্রস্তুত পদ্ধতি। এইটা আমি পয়েন্টটা শুধু বলে দিলাম, তোমরা নিজের মতো করে পয়েন্টটাকে সাজিয়ে দিও, আমি বলেও দিয়েছি। আর 3 নম্বর কি বলবে, যে বিভিন্ন হচ্ছে জৈব যৌগকে, জৈব যৌগের সংখ্যা কিন্তু অসংখ্য, কয়েক কোটি। ঠিক আছে, তো বিভিন্ন জৈব যৌগকে এইভাবে সমকোণীয় শ্রেণীতে ভাগ করার ফলে কি হবে, কি হয়েছে, জৈব রসায়নের পড়াশুনো বা জৈব রসায়নের পাঠ কি হয়েছে, অনেক সহজ হয়েছে। আবার বলছি, এই পয়েন্টটা কি বলবে, যে লক্ষাধিক জৈব যৌগকে হচ্ছে এরকম শ্রেণীতে ভাগ করার ফলে কি হয়েছে, জৈব রসায়নের পাঠ অনেক সহজ হয়েছে, বা আমরা সহজভাবে জৈব রসায়নগুলোর বিভিন্ন হচ্ছে যৌগগুলোকে চিনতে পারছি বা বুঝতে পারছি, বা জৈব রসায়নের পাঠ অনেক সহজ হয়েছে। তো এই 3টা পার্থক্যকে যেভাবে বললাম তোমরা নিজের ভাষাতে লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, যেমন এটা উদাহরণ ভাবো, যে এই দুটোতেই ভাবো, মিথাইল অ্যালকোহল আর ইথাইল অ্যালকোহল। আচ্ছা, এটা বোর্ডে সম্পূর্ণ দেখা যাচ্ছে তো, ক্যামেরাতে একটু দেখে নিই। হ্যাঁ, যেমন ধরো মিথাইল অ্যালকোহল আর ইথাইল অ্যালকোহল দুটোর মধ্যেই OH আছে। ঠিক আছে, বা অন্য একটা উদাহরণ দিয়ে বলছি আমি। তো এই 3টা পয়েন্ট লিখলে গুরুত্ব, সমকোণীয় শ্রেণীর গুরুত্ব কি হয়ে যাবে। ঠিক আছে, এবার এটাকে যদি হচ্ছে ব্যাখ্যা করতে হয়, ধরো এরকম দুটো আমি যৌগ বলছি, HCOOH আর CH3COOH। তোমাকে দুটো যৌগ দিয়ে দিল, দেখো দুটোর মধ্যে COOH আছে, তাহলে আমরা কি বলতে পারবো, যে যদি একটা রাসায়নিক ধর্ম জানা থাকে, তাহলে কিন্তু COOH গ্রুপ যুক্ত হচ্ছে যে কোনো যৌগের রাসায়নিক ধর্ম একই রকমই হবে। একটার যদি প্রস্তুতি আমাদের জানা থাকে কিভাবে প্রস্তুত করতে, তাহলে COOH গ্রুপ আছে এরকম যে কোনো হচ্ছে জৈব যৌগের কি হবে, প্রস্তুত পদ্ধতি একই হবে, কারণ তারা হচ্ছে একই সমকোণীয় শ্রেণীভুক্ত। এছাড়া এই 3 নম্বর পয়েন্টটা তো বুঝিয়ে বললাম। ঠিক আছে, তো এবার আরেক ধরনের হচ্ছে প্রশ্ন দেয়, ধরো তোমাকে এরকম বললো যে হচ্ছে এই মানে হচ্ছে এই প্রশ্নটা আমি হচ্ছে কার্যকরীমূলক সরানোর সময় অনেকবার বলেছি, যে তোমাকে বললো যে এর পরবর্তী সমকোণ কোনটি, এর পরবর্তী সমকোণ কোনটি। আমি এটা বারবারই বলেছি, যে পরবর্তী সমকোণ বললে কি করতে হবে, তোমাকে যে সংকেতটা দিবে তার সঙ্গে তোমাকে CH2 যোগ করতে হবে, একটা কার্বন দুটো হাইড্রোজেন যোগ করতে হবে, কি হয়ে যাবে, এর পরবর্তী সমকোণ কি হবে, CH3COOH। ঠিক আছে, এবার যদি বলতো যে CH3COOH দিয়ে দিল, বললো এর পূর্ববর্তী সমকোণ কি হবে, তাহলে পূর্ববর্তী সমকোণ হলে কি হবে, CH2 মানে একটা কার্বন দুটো হাইড্রোজেনকে বাদ দিতে হবে বা হচ্ছে কমিয়ে দিতে হবে। ঠিক আছে, পরবর্তী সমকোণ বললে CH2 যোগ করতে হবে, একটা কার্বন দুটো হাইড্রোজেন যোগ করতে হবে। পূর্ববর্তী সমকোণ বললে CH2 বিয়োগ করতে হবে, মানে একটা কার্বন দুটো হাইড্রোজেন পরমাণু বাদ দিতে হবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন ধরনের প্রশ্নগুলো দেয়। তো আশা করি সমকোণীয় শ্রেণী সম্বন্ধে এবং বিভিন্ন কার্যকরী মূলক এবং যাদের IUPAC নামকরণ সম্বন্ধে তোমাদের ধারণা স্পষ্ট হয়েছে। তোমরা বুঝতে পারলে কিনা বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আমরা সমবায়বতা সম্বন্ধে পড়ব। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু নোট করে নাও এবং একবার সম্পূর্ণ কার্যকরী মূলকের অংশগুলো একবার রিভিশন করে নাও।